উপর থেকে বৃষ্টি দেবে তখনই হবে। এই তো কেন্দ্রের সরকার যা টাকা দেবে এটাই আমাদের সোর্স। তো কেন্দ্রে মোদিজির সরকার, ত্রিপুরার যে মানিকজির সরকার, উভয়ই বিজেপির মানুষ এবং বিজেপির সরকার ডাবল ইঞ্জিন। বিগ ইঞ্জিন হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, স্মল ইঞ্জিনটা হচ্ছে ত্রিপুরার সরকার। তো ডাবল ইঞ্জিনের সরকার থেকেও ঘাটতির বাজেট করেছে 611 কোটি টাকা। কে দেবে? তার মানে যতগুলো ডিটেইলস বাজেটে বলেছে, ভাই তোমাকে আমি লাড্ডু খাওয়াবো, তোমাকে আমি স্কলারশিপ দেব, তোমাকে আমি একটা ঘর দেব, এই 611 কোটি টাকা যদি না আসে, আমি ধরেই নিলাম যদি না আসে, তাহলে এই যে মানুষকে ফলাও ভাবে বলতে চেষ্টা করেছে তোমাকেও দেব তোমাকেও দেব, মিথ্যা কথা। এবং ইফ ইউ সি দি রেকর্ড, লাস্ট ইয়ার বাজেটে যা যা কথা বলেছে 100% কাজ তারা করে নাই। এন্ড দি বিগেস্ট প্রুফ ইজ এডিসি কে গত বছর 619 কোটি টাকা এরা প্রমিস করেছে অ্যাপ্রোপ্রিয়েটেড বাজেট, তার থেকে মাত্র 80-82% টাকা দিয়েছে। মোর 18% বা 20% টাকা এডিসি কে দেয় নাই। দ্যাট ইজ ওয়াই এডিসি তে কর্মচারী আন্দোলন হচ্ছে, বেতন আটকে দিয়েছে। এই যে বাজেটটার মধ্যে আপনারা দেখবেন কতগুলো আমি দেখেছি এতে গ্লান্স, বলছে যে মৎস্য চাষ, মাছ চাষ নাকি 12 মাস, এবং মৎস্য চাষে নতুন করে এখনো আমরা স্বনির্ভর হতে পারছি না। তারা বলছে যুব সমাজের একটি বড় অংশের জন্য জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, এই ধরনের একটা তারা প্রকল্প নেবে। কবে হবে ত্রিপুরার, যে কবে মাছ চাষে কবে স্বনির্ভর হবে? এরা যে বলছে এখানে যে 20 জন মৎস্য চাষীকে মাছ বিক্রয়ের জন্য বরফের বাক্স যুক্ত মোটর সাইকেল প্রদান করা হয়েছে। আরে 20 জন মাছ বিক্রেতা তো একটা বাজারেই থাকবে, লেক চৌমুনিতে। তো উদয়পুর বাজারের কি হবে, গুল বাজারে কি হবে, বটতলা বাজারে কি হবে? আমি তো খোয়াইয়ের ছেলে, সুভাষ পার্কে খোয়াইয়ের যে মাছ বাজার আছে, মিনিমাম 10 থেকে 12টা শুধু মাছের স্টল হবে সেখানে। 20টা দিয়ে বলছে স্বনির্ভর হবে। 2 দিন যদি বাংলাদেশ থেকে মাছ না আসে ত্রিপুরায়, দেখবেন আপনার মাছের দাম 1000 টাকা কিলো হবে। বলছে এটা আমরা আশা রাখছি এই ধরনের একটা সুযোগ সৃষ্টি করব, কিন্তু কি সুযোগ করবে এটার কোনো উল্লেখ নেই। বলেছে এখানে বিদ্যাজ্যোতি প্রকল্পে 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকরণ করা হবে। সুন্দর কথা। বিদ্যাজ্যোতি প্রকল্পটা কি? বিদ্যাজ্যোতি প্রকল্পটা হচ্ছে টাকা দিয়ে লেখাপড়া করবে, সোজা কথা। বিদ্যাজ্যোতি প্রকল্প কিন্তু গরিবদের কোনো স্থান নেই সেখানে। গরিব ঘরের ছেলেরা পড়তে পারবে না। আমি আগেও বলেছি, একটা পরিবারে যদি 3 জন ছেলে মেয়ে থাকে, তাকে কিন্তু প্রতি বছর এডমিশনের জন্য পয়সা দিয়ে, ফ্রিতে নয়, পয়সা দিয়ে সেখানে পড়াশোনা করতে হবে। আরো 400টা ফি নেওয়ার জন্য অর্থ কালেকশনের সোর্স তৈরি করবে সরকার। এখানে গরিবদের কথা, গরিব হ্যাজ গট নো নিড। মানে এই 400টা স্কুল যে খুলছে, এখানে বিপিএল, অন্তর্দয়, আপনারা বাড়িতে গ্রাম্য বাংলায় ঘুমায় থাকেন, বাড়ি আপনাদের কোনো স্থান নেই। এটা বলছে যে আগামী 5 বছর 2000 কোটি টাকা খরচ করা হবে। এই 2000 কোটি টাকা খরচ করে মানুষের থেকে অর্থ নেওয়া। দেখছি আপনারা দেখবেন এটা। আরো কয়টা জায়গায় কয়টা পয়েন্টই বলছি। বলছে এখানে কত অন্তর্দয় অন্য যোজনার অন্তর্ভুক্ত মোট এটা 1.1 অযুত লক্ষ 6,02,682টি পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করছে। আই টেল ইউ, আজকেও আমি কিছু
কাট মোশন দিয়েছে। তবে যিনি ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স এর মন্ত্রী, হি ইজ এ ইয়াং মিনিস্টার, আই এম শিওর ওনার নজরে যাওয়া উচিত। হি উইল ট্রাই, হি ইজ ট্রাইং ইনফ্যাক্ট। এবং অনেক ভিলেজ কমিটিতে এখনো এক একটা ভিলেজ কমিটিতে এক একটা ফেয়ার প্রাইস শপ, অর্থাৎ ন্যায্য মূল্যের দোকান। এটাই তো বলে, আগে বোর্ডিং এ যখন পড়াশোনা করতাম এটা ন্যায্য মূল্যের দোকান, জানতাম না তখন। এখানে গেলে কাকুরা বসে এটার মধ্যে দেখে, কি বলে, চিনির পরিমাপ করে, তেলের পরিমাপ করে। তো গেলে আমাদের বলতো, কাকু আয়ো আয়ো, চিনি দিয়ে দিত, আমরা চিনি খেতাম ন্যায্য মূল্যের দোকানে। আজকে আমি ন্যায্য মূল্যের দোকানে যাই, আটা সরবরাহ করছে, আটার কোনো দেখা নেই। চিনি দেওয়া হচ্ছে, চিনির কোনো দেখা নেই। সরিষার তেল, সর্ষের তেল, সর্দি যাদের হবে আগে, ন্যায্য মূল্যের দোকানের থেকে যদি সর্ষের তেল এই জায়গায় একটু মেখে যদি করে দেওয়া যায়, সর্দি শেষ। ন্যায্য মূল্যের দোকানে সরিষার তেল নেই। কি আছে? বড় বড় চাল, থালাই পড়লে পরে ব্যাঙের মতো লাফাবে, এই ধরনের চাল দেওয়া হচ্ছে। তো এই যে ব্যবস্থা, 6 লক্ষ এত পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করে। আই উড রিকোয়েস্ট অনারেবল মিনিস্টার ফর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স, হঠাৎ একটা পরিদর্শন না জানিয়ে অনেকগুলো ন্যায্য মূল্যের দোকানে উনি যদি এই ধরনের হানাদারির ব্যবস্থা করেন, উনি পেয়ে যাবেন। আই এম অনলি রিকোয়েস্টিং, এখানে বলেছে যে এই ধরনের ব্যবস্থা ওনারা করছেন এবং আরো বহু পরিবারকে দেবে। কিন্তু একটা ভিলেজ কমিটির ন্যায্য মূল্যের দোকান আয়টা জায়গায় লোক 6-7 কিলোমিটার পায়ে হেঁটে আর একটা ভিলেজ কমিটিতে গিয়ে রেশনের চাল দিতে হচ্ছে। এইগুলো কিন্তু কোনো উল্লেখ নেই। আই টেল ইউ, ট্রাইবেল ওয়েলফেয়ার একটা হাস্যকর 68 নম্বর অর্থমন্ত্রীর স্টেটমেন্টে, 68 নম্বর এটা কম কথা নাকি, মানে তার আগে 66টা স্টেটমেন্ট উনি দিয়ে ফেলেছেন। আমি সেদিকে যাব। কুমলুং হেডকোয়ার্টারে আপনারা অনেকেই যারা সাংবাদিক বন্ধুরা কুমলুং পার্কে গেছেন। কুমলুং পার্ক ইজ ওয়ান অফ দি বিগেস্ট and also the most beautiful park বলে ত্রিপুরা রাজ্যে এটা পরিচিত। এখানে বলেছে থিম বেসড মিউজিক্যাল ওয়াটার ফাউন্টেন, মানে জল টল উড়িয়ে, আগে ঋষি কাপুরের একটা ফিল্মে, নিতু সিংনাকার সাথে একটা ফিল্মে দেখতাম, নায়ক নায়িকারা যাওয়ার পরে এখান থেকে জল ফু করে উঠেছে এবং গানটা শুরু হয়েছে। এই ধরনের একটা মিউজিক্যাল ওয়াটার ফাউন্টেন তৈরি করবে। তার জন্য কত টাকা দিয়েছে? অনলি 1 crore, অনলি 1 crore। আমি ভাবলাম যে ত্রিপুরার যে সেকেন্ড ক্যাপিটাল হচ্ছে খুলনা, এটা মানুষের মুখে মুখে, মানে আগামী দিন যদি রাজ্য সরকার আরেকটা রাজধানী ঘোষণা করে, ডেফিনেটলি ইট উইল গো টু খুলনা। এটা লজ্জার কথা যে কুমুলকে একটা ওয়াটার ফাউন্টেন তৈরি করবে অনলি 1 crore, যেখানে ব্যাঙ্গালোরে, কলকাতায় বা বিভিন্ন জায়গায়, গুয়াহাটিতে ওয়াটার ফাউন্টেনের জন্য 50 কোটি, 100 কোটি, 150 কোটি বরাদ্দ হচ্ছে। দে হ্যাভ গিভেন অনলি 1 crore। লজ্জার কথা। আইটেল সে যাই হোক, এটা মাননীয় মন্ত্রী মহোদয়রাও শুনবেন, ওনারা দেখবেন এই বাজেটটা কেন এইবার বাজেটটা করেছে। স্কিল ডেভেলপমেন্ট বলছে, স্কিল ডেভেলপ, এখানে অনেক বেকার যুবকরা যারা চাকরি পায়নি, আপনাদের রিপোর্টারদের মধ্যেও যার নাই কোনো গতি, সে কিন্তু রাজনীতি করে না, অনেকে সাংবাদিকতার কাজে আপনারা যুক্ত হয়েছে। আমাকে অনেকে বলে, দাদা 80,000 টাকা যদি আপনি বন্দোবস্ত করতে পারেন, আমি কিন্তু সাংবাদিকতার কাজে নাইমে যাব। কেন? তুমি একটা MA পাস করা ছেলে, তাও ইংরেজিতে, তুমি কেন
করতাম কি, আর তো কোনো উপায় নেই। আছে সাংবাদিক বন্ধুদের মধ্যে অনেক ব্যথিত চিত্ত শিক্ষিত যুবক যুবতীরা আপনারা আছেন, আমি জানি। আই এম পেইনফুল ফর ইউ, কারণ আমি কিছু করতে পারছি না এই মুহূর্তে। এইখানে বলেছে যে 22,000-এর বিগত 5 বছরে রাজ্যের 22,000-এর বেশি সংখ্যক যুবক যুবতীকে বিভিন্ন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকেই রাজ্যে এবং বহিরাজ্যে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি মানুষকে এটা জানাতে চাইব যে আপনারা বলেন, আপনার গ্রামে দেখেন, আপনার এলাকায় দেখেন, কে বা কাহারা এই স্কিল ডেভেলপমেন্টে শিক্ষা নিয়ে এরা বাইরে কতজন চাকরি করছে, এটা কোন উল্লেখ নেই। কোন নিয়েতে আমি প্রশ্ন করব, কোন কোম্পানিতে, কেমন কোম্পানিতে? নাথিং। স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে 3 দিনের কোর্স, 1 মাসের কোর্স। কি হারে যে টাকা নষ্ট হচ্ছে, আরে এইগুলোর মনিটরিং হওয়া উচিত, সাকসেস স্টোরি গুলো আসা উচিত। নাথিং। আজকে অনেকগুলো ছেলে মেয়ে তারা ইন দি নেম অফ স্কিল ডেভেলপমেন্ট এরা কোর্সটা করছে আর কোথাও চাকরি পাচ্ছে। তাতে কি হচ্ছে? যাদের একটা আশা ছিল স্কিল ডেভেলপমেন্ট করে আমি একটা কিছু চাকরি পাব, যখন জানতে পারছে যে কোয়ালিটিতে স্কিল ডেভেলপমেন্টটা হচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট করে কিন্তু 5 স্টার হোটেলে আমি অনেককে দেখেছি যে ওয়েটারদের আমরা যখন জিজ্ঞেস করি ইউ আর ফ্রম, বলছে আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। হোয়াট ইজ ইয়োর নেম? গুরু সদয় নাথ। তোমার বাড়ি কোথায়? তো ওয়েস্ট বেঙ্গলের লোক, আমি বাংলায় বলবো। বলছে স্যার আমি 24 পরগনা ডিস্ট্রিক্ট। গুড। কোথা থেকে এসছো? বলছে আমি বাংলা মানে 24 পরগনা থেকে এসছি। তো কি কোর্সটা করেছো? স্কিল ডেভেলপমেন্ট ফর 1 ইয়ার হোটেল ম্যানেজমেন্ট। কেমন টাকা পাচ্ছ? বলতে 27,000 টাকা। ভেরি গুড, দে আর ভেরি হ্যাপি। তোমাদের স্কিল ডেভেলপমেন্টের ওইখানটায় কেমন সাকসেস রেট? বলছে 80% প্লেসমেন্ট হয়ে যাচ্ছে। আর আমার ত্রিপুরাজ্যে যে সমস্ত স্কিল ডেভেলপমেন্টের কোর্স চালু আছে, হোয়াট ইজ দেয়ার সাকসেস রেট? মোস্ট অফ দি স্টুডেন্টস এরা এই সমস্ত স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে গিয়ে নট ইভেন 30% ছেলেরা চাকরি বাকরি পাচ্ছে। এই যে মেসেজটা যাচ্ছে, তাতে যুব সমাজের মধ্যে একটা হতাশার সৃষ্টি হয়েছে। স্কিল ডেভেলপমেন্ট কি বলবে তখন? স্কিল ডেভেলপমেন্ট কইরাও যখন চাকরি পাইতেছে, তো এটা কইরা কি? ইট হ্যাজ গন টু দ্যাট লেভেল বলেছে। এটার মধ্যে এরা এই কথাগুলো বলে। রুটস এন্ড ব্রিজেস বলেছে যে গত বছরে যা করেছে এটি লিখেছে। এর কি লিখেছে? বলছে যে 150 কিলোমিটার জাতীয় সড়ক কে করছে? জাতীয় সড়ক কি ত্রিপুরা সরকার করছে? এটা আমার প্রশ্ন। আমি আপনাদের বলি, জাতীয় সড়ক নির্মাণের জন্য NHIDCL আছে, ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এখানে ত্রিপুরার ইঞ্জিনিয়ারদের বা ত্রিপুরার পূর্ত দপ্তরের কোনো কথা চলে না। এরা দিল্লি থেকে আসছে, দিল্লির সমস্ত কথা এখানে কাজ হচ্ছে, বাইরের কন্ট্রাক্টররা এসে কাজ করছে। যা কাজ করছে ত্রিপুরায়, এটা কি বলে, এটা বলার আর অপেক্ষা রাখে না। এটি তো বলে বাংলায়, মানে এটা আর কয়ে লাভ নাই। কি হইতাছে? ন্যাশনাল হাইওয়ে, আমার অভিজ্ঞতায় আমি বলছি, ন্যাশনাল হাইওয়ে যখন তৈরি হবে, ইটের কোনো প্রয়োগ করা যাবে না। নো ইট, নো ব্রিক্স। কিন্তু আপনি গিয়ে দেখুন খোয়াই কমলপুর রুট এবং খোয়াই থেকে এখন আগরতলা পর্যন্ত যে রুটটা হলো, সমস্ত ড্রেনের যে ওয়ালে ড্রেন করছে, ওয়াল হচ্ছে তো ইট দিয়ে এরা করছে। এবং সরকার একদম চুপচাপ। নো কমিটি, নো এনকোয়ারি, নো ইন্সপেকশন, নাথিং। কিন্তু এখানে গর্ব করে লিখছে যে 2022-23 অর্থবর্ষে
150 কিলোমিটার জাতীয় সড়ক তারা তৈরি করেছে। মানে কেন্দ্রীয় সরকার করছে, তারপর লিখেছে 30 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করা হয়েছে। 30 কিলোমিটার এডিসির হাতে, বন্ধু আপনাদের বলছি আমি, এডিসির হাতে 1183 কিলোমিটার সড়ক আছে, আর রাজ্যের কাছে তো কত কিলোমিটার সড়ক আছে এটা আপনারা বুঝতেই পারছেন। অনলি 23 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করেছে। এবং আগামী দিন কি করবে, 3টি রোড ওভারব্রিজ নির্মাণ করা হবে, অনলি 3। তারপর 85 কিলোমিটার রাজ্য সড়ক তারা করবে, তার 85 কোটি টাকার মতো লাগবে সেখানে। আর বাকি জাতীয় সড়কের কোনো কথা নেই। আর যা হয়েছে জাতীয় সড়কগুলিতে, আমি বললাম জাতীয় সড়ক মানে কি, যেখানটায় রুট ক্রসিং হবে সেখানে স্পিড ব্রেকার থাকার কথা, সেখানে এটাকে কি বলে আমি অবশ্য ভুলে যাই, চেতাবনী। এটা বিপ্লব বাবু বলে এটা বলতে পারছে, হিন্দি উনি খুব মোটামুটি জানেন, যে ওয়ার্নিং সিগন্যাল গুলো থাকে। কোথাও ওয়ার্নিং সিগন্যাল? এইখানে আমাদের এক সাংবাদিক বন্ধু নিয়ে আসছেন, আমি নাম বলবো না, উনি খোয়াই জামপুরা থেকে চাম্পাহাওয়ার যাওয়ার পথে খোয়াই কমলপুর যে ন্যাশনাল হাইওয়ে, এটা তো ক্রসিং হচ্ছে, এবং এটার মধ্যে যদি কোনো ছেলে মেয়ে গাড়ি ফু করে চলে যায়, সেখান থেকে কোনো ট্রাক এসে যদি ধাক্কা দেয়, দেখবেন অ্যাক্সিডেন্টের খবর পান। There is no speed breaker, no warning signal, nothing. যেখানে জনবসতি থাকবে সেখানে রাস্তার পাশে দেখবেন এটা বেড়ার মতো করে এটা দিতে হয়। এটাকে আমি টেকনিক্যাল ওয়ার্ডটা বলতে পারছি না, এটার কোনো ব্যবস্থা নেই। তারপরে সরকার কিন্তু না দিই বলছে এখানে 85 কিলোমিটার সড়ক তৈরি করবে, আর 3টা রুট ওভারব্রিজ নির্মাণ করা ইন দি নেক্সট। দ্যাটস ইট। পাওয়ার ডিপার্টমেন্টে কিছু কিছু জায়গায় প্রাইভেট সংস্থাকে এনেছে, এনে কি করেছে, এখন এটা আমার বক্তব্য, ইট ইজ নাথিং মাই পার্সোনাল স্টেটমেন্ট। আমিও কিন্তু লোডশেডিং এর শিকার। আমার যে গ্রামের বাড়ি তুলাশিগড়ে, লোডশেডিং হলে কোনো 3 দিন 5 দিন, একদিন আমার মাই ওন ফাদার নিয়ে কল, কি মানে এমএলএদের কথা, বিরোধী দলনেতাদের কথাও চলে না নাকি, যে 7 দিন হয়ে গেছে এখানে কারেন্টের কোনো দেখা নেই, কি ব্যাপার? বলছে ট্রান্সফরমারটা চলে গেছে। আমরা কতদিন বললাম, গিয়ে এখনো রিপ্লেসমেন্ট হচ্ছে। সে যাই হোক, 7 দিন বাদে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার পর দে হ্যাভ গিভেন, তাও লেস পাওয়ারের একটা দিয়েছে, আমি পাওয়ারটা ভুলে গেছি। তো এখন কি হয়, মানুষের বক্তব্য, আগরতলায় যদি লোডশেডিং হয় বা কারেন্টটা যায়, আপনি কিন্তু আগরতলায় আর ফোন করবেন না, ফোনটা করতে হবে দিল্লি। মানে আপনার এই আগরতলায় লোডশেডিং হচ্ছে, কল সেন্টার এটা বসে থাকবে কোথাও, দিল্লিতে ফোন করবো, ওইখান থেকে ইনস্ট্রাকশন আসবে, তারপর মেরামতির কাজ। এটা প্রাইভেটকে দিয়ে এই ব্যাপার। মিটারের ব্যাপার তো আপনারা দেখেছেন, যাদের 250 টাকা বিল হওয়ার কথা, কোথাও 1000, 5000, 10,000, 25,000 করে আসছে। There are so many problems. তারপরেও আরেকটা, এখন পাওয়ার ডিপার্টমেন্ট 143 নম্বর অর্থমন্ত্রীর স্টেটমেন্টে উনি বলেছেন, রাজ্যের বিদ্যুৎ পরিবহনের পরিকাঠামো উন্নয়নের জন্য ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড নামে একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে। কোম্পানির পর কোম্পানি, কিন্তু মানুষের কি হচ্ছে? I would like to draw kind attention, আমাদের রাজ্যের বর্ষিয়ান লিডার খুব পরিপক্ক, উনি অ্যাজ এ পলিটিশিয়ান, ওনার হাতে এই দপ্তর। এখনো লোডশেডিং, আমার নিজস্ব মহকুমা গোয়াই, এখানে প্রত্যন্ত অঞ্চলে লোডশেডিং এত বেশি করে হচ্ছে, আমি ওনাকে ইয়েও বলেছি একদিন, যে এটা দয়া করে, মানে অফিসিয়ালি না হলেও একটু যেন দয়াটা আসে।
কাইন্ডলি এটাকে দেখবেন। উনি আমাকে বলেছেন যে অনিমেষ বাবু, গরমকালে কি একটা থাকে কারেন্টের তার এবং বুশ নাকি, এগুলো গরম হলে পর তারগুলো ছিঁড়ে যায় এবং ছিঁড়ে গিয়ে এই লোডশেডিংটা। তা আমার কথা হচ্ছে, এত সব কোম্পানি হচ্ছে, প্রাইভেট কোম্পানিগুলোর সাথে জয়েন্ট ভেঞ্চার হচ্ছে, নতুন নতুন কোম্পানি হচ্ছে, তো এই বুশগুলো কি করে গরমে আগুনে জ্বলে যায়, এগুলো ব্যবস্থা গ্রহণ তো দপ্তরেরই করতে হবে। যেমন রথযাত্রার দিন এই বৈদ্যুতিক লাইনের কারণে বিদ্যুৎপৃষ্ট হয়ে এতগুলো লোক মারা গেল, আপনারা দেখেছেন? বিদ্যুৎ দপ্তর থেকে, আমি বলছি না শুধু মন্ত্রী, বিদ্যুৎ দপ্তরের থেকে আপনারা কোনো সরকারি স্টেটমেন্ট দেখেছেন? এই দপ্তর থেকে করেছেন, মিনিস্টার স্টেটমেন্ট করেছেন, যেটা আমি দেখি। কি করেছেন যে ডিপার্টমেন্ট এনকোয়ারি হবে, কেউ বিরুদ্ধে অ্যাকশন হয়েছে? নো অ্যাকশন, নাথিং। এতগুলো লোক মারা গেছে। তো এই যে এই ব্যবস্থাগুলো, এইগুলো সরকার আগে, কিন্তু আগেও তো বিদ্যুৎ দপ্তর ছিল, এখনের বিদ্যুৎ দপ্তর আগের তুলনায় কিন্তু সার্ভিসটা অনেক কমে গেছে, কিন্তু নতুন নতুন কোম্পানি হচ্ছে, এটা বলে রাখলাম। এবং আরেকটা হচ্ছে কর্মচারীদের ব্যাপার। যারা কর্মচারী, ওনাদের একমাত্র সোর্স হচ্ছে বেতন। আর গ্রাম্য বাংলায় যারা বুড়া হয়ে গেল, মানে বৃদ্ধ, বার্ধক্য হওয়ার পর 60 বছরের পরে তাদের পেনশন হলে এই পেনশনের টাকা দিয়েই চলতে হয়। অনেক ফ্যামিলিতে, আমি এই গল্প বলবো না, কারণ গল্প বলে সাসপেনশন হয়ে, আমি গল্প বলবো, কিন্তু একটা গল্প ছিল, এই গল্প বলবো না, এটা বেকারের গল্প। একজন বৃদ্ধ লোক নাকি মুখ্যমন্ত্রীর কাছে গেছে। আমি এখন বিধানসভার মধ্যে তো কথা বলছি না, আমাকে কেউ সাসপেন্ড করবে না। মুখ্যমন্ত্রীর কাছে একজন বৃদ্ধ লোক গেছেন, যার 5 সন্তান, তো 5টা ছেলে, অল আর গ্রাজুয়েট, মাস্টার ডিগ্রি হোল্ডার এবং ইঞ্জিনিয়ার, এটাই বলেছে। মুখ্যমন্ত্রীর কাছে গেছে ছেলেদের চাকরি বাকরির জন্য। বলছে আপনার ছেলেরা কি করে? বলছে আমার একটা ছেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আর একজন কম্পিউটার সায়েন্স নিয়ে এমটেক, দুইজন গেল। আর তিনজন কি, তিনজনের মধ্যে আরো দুইজন এরা মাস্টার ডিগ্রি করে জেনারেল কোর্স। আরেকজন কি করে? বলছে আরেকজন তো চুরি করে রাত্রিবেলা। বলছে কি সর্বনাশ, আপনি এই চোরটাকে কেন বাড়িতে রাখলেন? এই চোরটাকে কেন বাড়ি থেকে তাড়িয়ে দিলেন না? বৃদ্ধ লোক মুখ্যমন্ত্রীকে বলেছেন, আপনারা তো আর আমাদের ছেলে মেয়েদের চাকরি দেন না, কিন্তু ওই চোর ছেলেটার কারণে কিন্তু সংসারটা চলছে। চাকরি নেই, নাথিং। হাজার হাজার বেকার ত্রিপুরাজ্যে, লক্ষ বেকার, তাদের কোনো চাকরি নেই। সরকার শুধু ইন্টারভিউ নিচ্ছে, এটাকে ক্যান্সেল করছে, এই হচ্ছে সেই হচ্ছে, 3 বছর 2 বছর 9 মাস, নাথিং। তো এইখানে পেনশন স্কিমে এরা ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে, যাকে সংক্ষেপে এনপিএস বলা হয়। 10% থেকে বাড়িয়ে 14% করেছে। আমি বলবো এই ন্যাশনাল পেনশন স্কিমে আমি যাব না, এটা অনেক, ইট ইজ কন্ট্রিবিউটরি, এটা কন্ট্রিবিউট করতে হবে। কিন্তু পুরনো যে পেনশন স্কিমটা ছিল, এটা এই ন্যাশনাল পেনশন স্কিমের চেয়ে আরো 100 গুণ ভালো স্কিম ছিল। অনেক রাজ্য, ভারতবর্ষের অনেক রাজ্য, তারা ন্যাশনাল পেনশন স্কিম চালু করার পর যখন দেখেছে কর্মচারী বন্ধুরা যারা পেনশনে যাবেন তাদের অনেক ক্ষতি হচ্ছে, তখন অনেক আমাদের এই ভারতবর্ষের সরকারগুলো আবার পুনরায় এনপিএসটা ছেড়ে পুরনো কায়দায় চলে। কিন্তু আমাদের এই রাজ্যে, ছোট্ট একটা ত্রিপুরা রাজ্য, এখানে
ন্যাশনাল পেনশন স্কিমের কথাই তারা কর্মচারীরা খুব আমাকে অনেক কর্মচারীরা ফোন করে বলেছে যে কি বাজেট হবে। আমরা এই ব্যাপারে অনেক চিঠিপত্র লিখেছি, ডেপুটেশন দিয়েছি। অন্তত জীবনের শেষকালে সুস্থভাবে যখন শক্তি ছিল শরীরে তখন তো সরকারের জন্য কাজ করি, অন্তত বৃদ্ধ বয়সে পেনশনটা নিয়ে শেষ দিন পর্যন্ত 2 বেলা খেয়ে যাব এই ব্যবস্থাটুকু করে। কিন্তু সরকার এখনো এটার কোনো উল্লেখ না করে বলছে যে 10% থেকে 14% এরা কন্ট্রিবিউশন বাড়িয়েছে। তো এই যে বাজেটটা, আসলে বাজেটটা কি জানেন? এটার মধ্যে কিছু নাই। ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং এর মধ্যে অনেক তফাৎ। ফাইন্যান্সটা হচ্ছে স্বপ্ন যেমন তৈরি করা, মানুষের ভবিষ্যৎ তৈরি করে দেওয়া, রাজ্যের ভবিষ্যৎ তৈরি করে দেওয়া। এই বাজেটের মধ্যে এটা কিছু না। এই বাজেটটাই হচ্ছে 611 ক্রোড়সের একটা খুকলা। এটা টাকাই নাই, অথচ টাকা ছাড়া আশ্বাস দেওয়া হয়ে গেছে। মানে কি মানে আপনার ক্যাপাসিটি হচ্ছে 1000 টাকা ব্যয় করা। আপনি কিন্তু ক্ষমতা দেখাইছেন, দাদাগিরি দেখাইছেন, কয় আমি 1500 টাকা খরচ করতে পেয়ে দিছি আর না। তো এই বাজেটটা খুব আশা ব্যঞ্জক নয়, মানে খুব মানুষের ভালো হবে এটা না। আই এক্সপেক্টেড, এবং ডিটেইলসে আমি বাজেট সেশনও আলোচনা করব, আরো অনেক বেশি বাজেটের দরকার ছিল। আই টেল ইউ, কারণ কত বছর এই ত্রিপুরাজ্য পিছিয়ে থাকবো আমরা, দিনের পর দিন শুধু আমরা পিছিয়ে গেলাম, আমাদের কিছুই হয়নি। তো এই বাজেটটা আই টেল ইউ দিস ইজ এ ডেফিসিট বাজেট। এইরকম খুব বিরল ঘটনা আমার মনে হয় আমার শেষের দিকে প্রথমার্ধে যখন ফার্স্ট টাইম এমএলএ ছিলাম তখন একটা বাজেটে 213 crores বা 6 crores বাড়তি টাকা, এটাকে মানে ব্যালেন্স আগের ক্যারি ফরওয়ার্ড করে পরবর্তী বছরে নেওয়া হবে। আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল, আর তারপরেও এটা কি বলে খুকলা বাজেট পেশ করে এখানে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে আমাদের ত্রিপুরার অর্থনৈতিক প্রবৃদ্ধির আনুমানিক হার 4.4%। এটা নাকি 8.8% ছিল। এটা আনুমানিক হার, মানে উনি অনুমান করতেছেন, এখনো কিন্তু সঠিকভাবে এটা বলতে পারেন না। এটা 4.4%, এটা কম। আর 1100 crores এর বাজেট দিয়া আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, এটাকে আপনারা বিশ্বাস করেন? আমারই কিছু নাই, এখানে যারা আছে তাদেরও কিছু নাই, 9 লক্ষের উপর বেকার তাদেরও কিছু নাই। তারপরেও যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়, এই স্টেটমেন্টটা কি মানা যায়? দিস বাজেট is not a budget what I expected as an individual, as an MLA, as a leader of opposition. I wanted more stronger budget, more practical budget, যে বাজেটে ত্রিপুরার আরো অ্যাসেট তৈরি করা যাবে, এই ধরনের বাজেট আশা রেখেছি। থ্যাংক ইউ। ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কথা কি বলছিলেন? ক্যাপিটাল এক্সপেন্ডিচারে রিভাইসের ভূমিকা কি গতবার এসেছে এবার কম হয়েছে? অল্প বৃদ্ধি করে লিটল বিট, কিন্তু ত্রিপুরায় Bhupal, I am telling, Tripura is, brother, you just go and see. এই অ্যাসেম্বলি হাউসের টয়লেটেরই কি অবস্থা। জিবি হাসপাতালে মানুষ বিছানা পাচ্ছে না, হাঁটার জায়গা নেই। এটা কি রেভিনিউ বাজেট কি হবে? ক্যাপিটাল বাজেট। উই নিড মোর মানি ফর আরো বিল্ডিং দরকার। আর এটা তো সরকারের দাবি করা উচিত। আমি বিরোধী হয়ে বলছি, আমরা তো আসলে আমাদের বিরোধী দলের মেইন জবটা কি? সরকারের কেউ টাকা মারছে কিনা, মূল কথা এটাকে চেক দেওয়া। যার জন্য টাকা এসছে ও টাকা মারছে কিনা এই চেক দেওয়াটা আমাদের কাজ। তারপরও আমি বলছি জিবি হাসপাতাল আরো বেডের দরকার, আরো বিল্ডিং এর দরকার, আরো ইনফ্রাস্ট্রাকচারের দরকার।
স্কুলগুলোতে বেঞ্চ নেই, কিছু নেই, স্মার্ট ক্লাসের নাম দিয়ে সেখানে বসার ব্যবস্থাটুকুই ঠিক মতো নেই। উই নিড মোর মানি। আচ্ছা, একটা বিষয়, এডিসির জন্য 2.7% কথা বলছিলেন, কিন্তু স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টও তো এডিসিতে কাজ করে, যেমন পিডব্লিউডি বা ওরা তো গোপাল, তাহলে এডিসিটা বন্ধ করে দাও। এই অন্যান্য আপনি যদি নিজেই গিয়ে কাজ করবেন তাহলে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করার কারণটা কি? মানে আপনি দেখবেন স্টেট গভর্নমেন্টের কোনো এজেন্সি আপনি কাজ না করেন। স্টেট গভর্নমেন্ট এজেন্সি কাজ করতে গিয়ে এডিসির ওরা তো তাদের হিসাব দিতে পারছে না, যার কারণে আজকে এডিসি এলাকার রাস্তা পরিষেবার বেহাল অবস্থা দেখো, স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থার কথা দেখো, সিঙ্গেল টিচার কেন? রাজ্য সরকার যদি করেই থাকে এগুলো কেন হবে? এডিসি থাকাকালীন রাজ্য সরকার সেখানে, কেন্দ্রীয় সরকার সেখানে ডাইরেক্টলি কাজ না করারই কথা। দি বেসিক প্রিন্সিপাল অফ formation of Tripura Autonomous District Council is neither the central government nor the state government will go and directly work there. এটা হচ্ছে এটার উদ্দেশ্য। আদারওয়াইজ কেন কাউন্সিল গঠন করবে? ভেঙে দাও আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার নিজে কাজ করবে, এখানেই তো মন্ত্রীরা বসে আছে, কি দরকারটা ছিল? বিকজ মন্ত্রীরা সারা রাজ্যের জন্য চিন্তা করলেও স্পেশাল নজর দিতে হবে আগরতলা শহর। সো দে নিড পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ, আলাদা অ্যাডমিনিস্ট্রেশন করে আরো বেশি উন্নয়ন যেন আনা যায়, তার জন্য কর্পোরেশন। সেম ইজ দি কেস উইথ পিটিএ। আমার লাস্ট প্রশ্ন, ওই যে আপনি নিচ্ছবি ইস্যুতে কথা বলছিলেন, নিঃসন্দেহে এই ইস্যু নিয়ে তো অনেক বিতর্ক ইত্যাদি রয়েছে, কিন্তু আপনার কি মনে হয় যে এই ইস্যু নিয়ে আপনারা যে মুভমেন্টটা করছিলেন বিধানসভায়, কোথাও না কোথাও এই মুভমেন্ট দুর্বল হয়েছে? কারণ আপনাদের বিধায়ক টেবিলের উপর উঠে মানে যেখানে জুতা টুতা পরে একবারে টেবিলের উপর উঠে ইয়ে করছিল, যেটা নিয়ে বিভিন্ন মহলে খুব নিন্দ দেখা গেছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, কি বলবেন এটা? মানুষ আসলে একটা জিনিস, যারা নিন্দা জানায় এরা ওই দৃশ্যটাকেই শুধু নিন্দা জানায়, কিন্তু এই দৃশ্যটার উৎপত্তি স্থল কোথায়? হ্যাঁ? গঙ্গার যেখানে জন্ম সেখানে গঙ্গা পবিত্র, তারপরে যে মানুষ পায়খানা করছে কোনো কোনো জায়গায়, পচা গরু ফালাই দিচ্ছে তোমার গঙ্গা নদীর মধ্যে। তো ডোন্ট সি দ্যাট পচা গরু, গো এন্ড সি দি গঙ্গোত্রী। এই এই টেবিলে ওঠার ঘটনা কোথা থেকে সূত্রপাত সেটা নিন্দা হোক আর কি। That's it. আচ্ছা, একটা জিনিস যেটা বলছিলেন আপনার স্বাস্থ্য পরিষেবা জীবিত কথা বলছিলেন, যেখানে পরিষেবার এই অবস্থা, সেখানে যারা রোগী কল্যাণ সমিতিতে রয়েছে তারা সেখান থেকে ওয়েজেস নিচ্ছে, সে বিষয়টা আপনারা কিভাবে দেখেন? এবং ক্যান্সার হসপিটাল রিসেন্টলি আপনি জানেন দিচ্ছে, তো সেই বিষয়টা আপনারা See, যেখানে জীবিতে রোগী কল্যাণ ইয়েতে কিছু নিচ্ছে না, জিএমএ নিচ্ছে না, সেখানে ক্যান্সার হসপিটালে একটু ব্যতিক্রম, সেখানকার যিনি চেয়ারম্যান রোগী কল্যাণ, এইটা এই জিনিসটা বলবো, উনি সেদিন বিধানসভায় আমাকে, হি ইজ এ সিনিয়র লিডার, বয়োজ্যেষ্ঠ লোক, প্রাক্তন মন্ত্রী ছিলেন, প্রাক্তন অধ্যক্ষও ছিলেন, হি হ্যাজ এভরি রাইটস টু গিভ এল্ডারলি ব্রাদারলি অ্যাডভাইস টু মি। আমি এটাকে খণ্ডন করব, যিনি অ্যাডভাইস দিচ্ছেন, হোয়াট এভার হি ইজ প্রিচিং হি শুড প্র্যাকটিস অলসো। তো উনার মতো লোক ওইখান থেকে অর্থ নিয়ে নিজেরটা দেখবেন, এটা কিন্তু লজ্জাজনক এবং এটা উচিত। And let the government make a statement on that. Let the people know. সারা রাজ্যের মানুষ জানুক। আরে এটা এটা তো সাংঘাতিক ব্যাপার, আমি কি প্রতিক্রিয়া দেব? ইউ টেল মি। একজন নির্বাচিত জনপ্রতিনিধি এটা করতে পারে নাকি? যেখানে আমরা যতটা জানতে পেরেছি এই ক্ষেত্রে ওয়েজেস নেওয়ার কোনো বিধান নেই। Not at all. তারপরেও উনি No, this is what, let the government, এই সরকারটা তো তার প্রতিটি মেম্বারকে অ্যাকশন নিতে তারা ভয় পায়, বিকজ দেয়ার নাম্বার ইজ অনলি 31। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে আগামী 6 মাসে মেডিকেল বিল এগুলো অনেক বেড়ে যাবে, কারণ সবাই যেন সুস্থ থাকে 31 জন, দে উইল ট্রাই এই সংখ্যাটা যেন না কমে যায়। বাট
In the process, people will suffer. একজন ব্লু ফিল্ম দেখবে বসে বা ক্লিপিংস দেখবে, নীল ছবি দেখবে, সরি, তাকে অ্যাকশন নেবে না, পিপল উইল সাফার। তারপর বলে এখান থেকে কোনো টাকা নেওয়ার কোনো বিধান নেই, টাকা নিচ্ছে, ইউ উইল নট টেক অ্যাকশন। কালকে কেউ করাপশনের চার্জ উঠে আসবে, ইউ উইল নট টেক অ্যাকশন। হু উইল সাফার? পিপল উইল সাফার, পিপল উইল সাফার। তো আমরা কেন সাংবাদিক সম্মেলন করছি? জাস্ট টু ইনফর্ম দি পিপল, জাগো, জেগে উঠুন, ক্ষমতা আপনাদের হাতে। ইউ অনলি ডিসাইড আমাকে কে পাঠিয়েছে, আমি নিজে পাঠিয়েছি নাকি? আই ভোটেড অনলি ওয়ান। আমার নিজস্ব বিধানসভা এই আঙুলে কালি মেখে দিলাম, আই গেভ অনলি ওয়ান ভোট ফর। আর যতগুলো আঙুল টিপে ভোট দিয়েছে, হাজার হাজার ভোট, ইট ইজ অল গিভেন বাই মি। পাওয়ার ইজ ইয়ার্স। গণতন্ত্রে মন্ত্রী এমএলএ তৈরি করা এটা জনগণের পাওয়ার। নিঃসন্দেহে আপনাদের জানা উচিত, জেগে উঠুন, যেখানে খারাপ সেখানে গর্জে উঠতে হবে। নীরবে যখন ভোটটা দেবেন তখনও কিন্তু এই মাইন্ডসেটে আপনাদের ভোট দিতে হবে, কে আমার জন্য কাজ। ভোট দিয়ে পরবর্তী সময় আক্ষেপ করবে, ইট ইজ রং। থ্যাংক ইউ সো মাচ। Sir, one question. As you said about the pornography video, is it the number factor for which they are not taking action? Another reason, I'm adding to it. It was said by the speakers that they had asked for some, if you see the ethics committee, they had asked for some report with some evidence also. So why did not the opposition take any action on that? No, how opposition will take action? They should have submitted some No, documents and. Here there is no question of us giving the proof to the honorable speaker. Honorable speaker is also citizen of this country, and he is the speaker of Tripura Legislative Assembly. Like you and me, he is a man of Tripura. He does not have any responsibility, moral responsibility, to take action against this fellow, because he is watching pornography video in the assembly house. It has degraded the level, the standard of the assembly. And also, many people in the country today, they are questioning, they must be thinking, the level of the character, the nature of our elected representatives, the culture. So it is not us to submit. It is the moral responsibility of the government also to take action against it. In the national media, it has been shown. Mr. Nath was crying and telling, yes, I did watch. It came and I could not stop. Why he can't stop? Was that the first day for him using mobile phone? I don't think. Later on he could stop. And not only single day, he was watching all 3 days. So it is not safe. If government says that you all give proof, government has not demanded any proof from our end. Government has not demanded any proof to submit from any corner. We would have submitted. Letter has been given already, right? We have given letter. See, let them collect. একটা বিষয়, গুজরাট, উড়িষ্যা এবং কর্ণাটকের যে কথা বলছেন এবং যেখানে পানিশমেন্ট হয়েছে বলছেন, ওই প্রসিডিউরটা কি এখানে ফলো করা হচ্ছে না, বা ওই প্রসিডিউরটা কি ছিল এটা কি আপনারা দেখেছেন? See, they have been suspended. I remember correctly, for 1 week, the Congress MLA in Odisha, he was suspended for a week. Like that, I don't know whether it was for 1 session or 2 sessions, or for the entire period of the assembly in Karnataka they had been suspended, but they also had gone under suspension. এটা প্রুফটা কিভাবে হবে? মানে ওইখানে কি এভিডেন্স? Same thing like this one. জাস্ট moral? Yeah, that's it. I think on moral ground, in Karnataka one of them has resigned. Are you suggesting that? When this matter came up, he himself had resigned. And later on,
The same gentleman, he contested in the election. He got re-elected and he became minister also. So here, Jadavlal Nath also, he can take moral responsibility and he should have had resigned. তাহলে তো আমার ওই আগেরই প্রশ্ন 30 Yeah, see, this is why when you are asking the question, is it the fear of number 31? Yes, it looks like that because none of them, Honorable CM, Speaker, or Parliamentary Affairs Minister, none of them, they are talking. I'm not saying they are not talking again. They are not talking about Jadavlal Nath at all. They are not talking because his number is also counted in that 30. That's it. I think you all have to. কালকে কি আপনারা মানে জাদুঘর ইস্যুতে আমাদের ডিমান্ড জানাবেন পুলিশে? জাদবলাল ইস্যুতে তো আমরা যা বলার বলেছি এবং রাজ্যের মানুষও বুঝে গেছে যে হয় জাদবলালের বিরুদ্ধে ব্যবস্থা হোক, হয় সরকার এটাই বলতে চেষ্টা করছে যে এবার যারাই নীল ছবি দেখতে চান আপনারা দেখতে চান। দ্যাট ইজ দি মেসেজ। কালকে আপনাদের কি ডিমান্ড থাকবে? হিন্দুতে আর কিছু বিষয় না, অনেকগুলো বিষয় আছে, বেকারদের বিষয় থাকবে, প্রশ্ন উত্তর থাকবে, তারপর আরো গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় থাকবে, বিজনেসে যা আসছে এগুলো তো থাকবেই। এবং আপনারা জানবেন কালকে আমাদের হঠাৎ করে এইভাবে যদি প্ল্যানিংটা বলে দিই, এরা রাত্রিবেলা ঘুমাবে না, আবার এরাও প্ল্যানিং করবে, আমার কেন বলি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। Meeting at on the demand of greater. Is your party again reviving this demand and See, why are you asking that? Are you revived? It is our demand and it will remain our demand till it gets fulfilled. That's it. but in the midst some developments So, see, this development was talk with the central government and talk will go on. Talk is going on now. The talk will go on. Now, we will not tell openly what talks are going on at that level. Because many a times, very openly, we used to talk in front of the media. And when someone deviates from there, the people start pointing finger at us. So we are criticized. So we will not talk about that openly, but talk will go on. And please remember, Greater Tipraland is our core demand, and the Tipra Motha party will not leave this demand. the chocolatey talks will not be there. No, see, chocolatey talks, any bigger party, they always can do. See, our food may be their chocolate. Because, see, Tata companies, Ratan Tata is still alive? Yeah. Ratan Tata, 5 crores will be your 1,000. So, big men always will give